সবকিছু দেখো, আমরা এখানে শেষ করছি আর ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। আর ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। এখানে আর মানে কি বলো? আর মানে হচ্ছে রেট অফ রিয়াকশন। কে মানে কি? এখানে কে মানে কি ছিল বলো? ভালো। আর ধ্রুবক। আর সি হচ্ছে কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? সি কার কনসেন্ট্রেশন? সি কার কনসেন্ট্রেশন? সি কার কনসেন্ট্রেশন হবে? আর এন কি? ভাইয়া কথাটা না কেটে আসলো, আরেকবার একটু বলবা? সি কার কনসেন্ট্রেশন হবে? যার রেট অফ রিয়াকশন আর কি, যার সাপেক্ষে আর কি বের করবো। হ্যাঁ, যার সাপেক্ষে বের করবা, ঠিক। আর এন কি হবে? এন। অর্ডার। অর্ডার অফ রিয়াকশন হবে। এন যদি অর্ডার অফ রিয়াকশন হয়, এবার তোমার আমি একটা ম্যাথ দিই, সেটা হচ্ছে 2a প্লাস 3b থেকে সি, এইটার রেট লিখতে পারবা? এটার রেট আমরা আগের দিন একভাবে শিখছি না? কিভাবে লেখা যায় বলো তো? মাইনাস 1/2 এখানে ডেল এ বাই ডেল টি। বা এভাবে লিখতে পারি, ডিএ বাই ডিটি। এটা লেখা যায়? আর দেখো তো, -1/3 ডিবি বাই ডিটি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ডিসি বাই ডিটি। দেখো তো এইভাবে লেখা যায় কিনা, এইটা লেখা যায় কি না, খেয়াল করো। ঠিক আছে। এটা যদি লেখা যায়, আমরা আগের দিন এইভাবে শিখছি রেট ইকুয়েশন লেখা। আজকে রেট ইকুয়েশন লেখা কিভাবে লেখা যায় বলো তো? আজকে শিখছি এইভাবে যে আর ইজ সমানুপাতিক কনসেন্ট্রেশন অফ এ, এর উপর কত লিখবো বলতে পারবা? আর ইজ সমানুপাতিক এর উপরে কত লিখবো? টু লিখবো? ভাইয়া টু কি দুই। লেখা? জি। হ্যাঁ, ভাইয়া তোমাদের ওইদিকে কি নেটের অনেক প্রবলেম? তাই তো দেখতেছি আজকে। তো হয় না, আগের দিনে তো এরকম হয়ে গেল। লিখতে হবে কিভাবে? আর ইজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স, এইভাবে লিখতে হবে। কারণ এক্স ম্যাথ হচ্ছে করার আমাদের সময় আর কি অর্ডার। ওইটা লাগবে? হ্যাঁ, ম্যাথ করার সময় আমরা ওইভাবে লিখতে পারি। দেখো তাহলে আর ইজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স এইটা লেখা যায়। এছাড়া আরো কি লেখা যায় বলো তো? আর ইজ আর প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল টু আর কি লেখা যায়? আর প্রপোর্শনাল টু কি লেখা যায়? বি টু দি ইকুইটি পাওয়ার পাওয়ার ওয়াই। ওয়াই। হ্যাঁ, আর প্রপোর্শনাল টু বি টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। এটাও লেখা যায়। তাহলে এখন আমরা এটা কি কখনো লেখা যায় যে আর প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার জেড? এটা লেখা যায়? এটা লেখা যায় কখনো আর প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার জেড? লেখা যায় কি না? আর প্রপোর্শনাল সি টু দি পাওয়ার জেড লেখা যায় কি যায় না? এটা কেন বুঝি নাই। আমি, সি কি আমাদের প্রোডাক্ট না এই বিক্রিয়াতে? সি কি প্রোডাক্ট? পুরো অসহ্য অবস্থা, তাহলে একটু পর পর।
দেখো, আমি এটা জানতে চাইছি যে আর প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার জেড লেখা যায় কি যায় না। বা সি এর সাপেক্ষে লেখা যায় হয়তো। হ্যাঁ, এইটাই আমি জানতে চাইছি, যাবে কি যাবে না। জি ভাইয়া যাবে। তাসিন বলো, যাবে কি যাবে না। যাবে না। যাবে। এইটা লেখা যাবে না। এইটা লেখা যাবে না। সি এর কেন সাপেক্ষে যাবে লেখা না? যাবে না। হ্যাঁ, সি এর সাপেক্ষে লেখা যাবে না। কারণ সি আমাদের কি ছিল বলতো? বা সি আমাদের কি ছিল? উৎপাদ। উৎপাদ। কি ছিল হচ্ছে আমাদের প্রোডাক্ট। আর আমরা প্রোডাক্টের সাপেক্ষে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? আমাদের অর্ডারের ডেফিনেশন কার রেসপেক্টে ছিল বলতে পারো? অর্ডার। অর্ডার সবসময় কার জন্য বের করা হয়? অর্ডার সবসময় বের করা হয় হচ্ছে রিয়াক্টেন্টের জন্য। রিয়াক্টেন্ট। অর্ডার সবসময় বের করা হচ্ছে রিয়াক্টেন্ট বা বিক্রিয়কের জন্য। এখন একটা জিনিস প্রোডাক্ট হয়ে গেছে, প্রোডাক্ট হওয়ার উপরে রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে না। প্রোডাক্ট হয়ে যাওয়ার পরে রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে, বাট সেটা অনেক খুবই কম এক্সটেন্টে, মানে খুব র্যাপিড কিছু চেঞ্জ হয়ে যায় না। হুম। তো জিনিসটা হচ্ছে এইরকম ভাবে চিন্তা করতে পারো। ধরো বাংলাদেশ দলের 5 উইকেট পড়ে গেছে, এরপরে কেউ একজন ব্যাটিং করতে নামলো, বা 6 উইকেট পড়ে গেছে, এরপরে একটা বলার ব্যাটিং করতে নামলো, এরপরে মুস্তাফিজ এসে কি ওর ইম্প্যাক্ট বাড়াই দিতে পারবে? কখনোই। ওর ক্যাপাবিলিটির চেয়ে বেশি খেলতে পারবে? না ভাইয়া। পারবে না। বা প্রোডাক্টে এমন কিছু হইতে পারবে না যেটা তোমার রেটকে খুব বেশি পরিমাণে চেঞ্জ করতে পারে। এই জন্য অর্ডার কখনোই প্রোডাক্টের রেসপেক্টে চিন্তা করা হয় না। অর্ডার সবসময় চিন্তা করা হয় রিয়াক্টেন্টের জন্য। এই জন্য আর ইজ প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার জেড লেখা যাবে না। এটা লেখা সম্ভব না। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা শিওর হইতে পারি, সেটা হচ্ছে যে আমরা রেট লিখতে গেলে পরে রেট লিখতে গেলে পরে যদি প্রথম যে নিয়মটা শিখছি, তখন আমরা প্রোডাক্টের রেসপেক্টেও রেট লিখতে পারবো, আবার রিয়াক্ট্যান্টের রেসপেক্টেও রেট লিখতে পারবো। কিন্তু যখন আমরা অর্ডারের সাপেক্ষে রেট লিখতে যাব, তখন আমরা শুধুমাত্র কার সাপেক্ষে লিখবো? তখন আমরা শুধুমাত্র রিয়াক্টেন্টের সাপেক্ষে রেট লিখতে পারবো। বুঝতে পারছো? এই, হ্যাঁ না কিছু বলো। ফাহিম। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। শুনি নেই তোমার কথা। ভাই কেটে এসেছিল ভাই, আরেকবার একটু বলবা? আমি বলছি যে যদি আমরা আগের দিন যেভাবে শিখছি ওইভাবে রেট অফ রিয়াকশন লিখতে যাই, তাহলে রিয়াক্টেন্টের রেসপেক্ট রিয়াক্টেন্টের রেসপেক্টেও রেট অফ রিয়াকশন লেখা সম্ভব, প্রোডাক্টের রেসপেক্টেও রেট অফ রিয়াকশন লেখা সম্ভব। কিন্তু যদি আমরা অর্ডারের সাপেক্ষে চিন্তা করি, তাহলে শুধুমাত্র রিয়াক্টেন্টের সাপেক্ষে রেট ইকুয়েশন লেখা সম্ভব, কিন্তু প্রোডাক্টের সাপেক্ষে সম্ভব না। জি ভাই এটা। হ্যাঁ, এটা তো ক্লিয়ার। এটুকু যদি জি ক্লিয়ার ভাই একটু হয়, ক্লিয়ার। হ্যাঁ, তাইলে আর একটা কথা হচ্ছে, এই দুইটা লাইনকে আমরা কিভাবে একসাথে আনতে পারি বল? এই যে, এই দুইটা লাইনকে আমরা কিভাবে একসাথে আনতে পারি? ভাইয়া অর্ডারের সাপেক্ষে তো মানে আনতে পারলাম না যে উৎপাদটা, এটা কি মানে, এটা কি এটা রুলসই যে পারবো না? হ্যাঁ, অর্ডার সবসময় চিন্তাই করা হয় কার রেসপেক্টে? রিয়াক্টেন্ট। অর্ডার সবসময় চিন্তাই করা হচ্ছে রিয়াক্টেন্টের রেসপেক্টে। তাহলে কিভাবে আনবো? এখন আমারে বলো, এই যে যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসটা তুমি কেমন একসাথে আনবা? এই যে আমাদের এখানে দুইটা জিনিস আছে না, আলাদা আলাদা লিখছি, আর আর সমানুপাতিক সমানুপাতিক। এ, দুইটাই যেহেতু এ টু দি পাওয়ার সমানুপাতিক, এক্স। আর হ্যাঁ, দুইটাই এ যেহেতু টু দি পাওয়ার সমানুপাতিক এক্স, আছে, বি টু তাহলে দি পাওয়ার। এটাকে গুণ এইভাবে দিয়ে দিব লেখা যায় ভাইয়া। আর সমান, একসাথে দিয়ে, হ্যাঁ গুণ দিয়ে দিব, ভেরি গুড, গুণ দিয়ে দিব। আর এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য কে আসবে? কে? একটা সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক কে আসবে? আর ইজ ইকুয়াল টু কে, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই। আর এই যে যে লাইনটা পাইলাম, এটাকে একটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় হচ্ছে রেট ইকুয়েশন। এটাকে বলা হয় হচ্ছে রেট ইকুয়েশন। এখানে অর্ডার থাকে।
তাহলে রেট ইকুয়েশন সবসময় কার রেসপেক্টে চিন্তা করা হয় বলো তো? রিয়াক্টেন্ট না প্রোডাক্ট? রিয়েক্টেন্ট। ভাই অর্ডার অর্ডার রিয়েক্টেন্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, অর্ডার দিয়ে চিন্তা করা হয়, আর এই অর্ডার সবসময় রিয়াক্টেন্টের রেসপেক্টে কাজ করে। এই তো, এটুকু শেষ হলে আরো একটা জিনিস বাকি, সেটা হচ্ছে তোমরা বলতে পারবা আর ইজ ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এন। এখানে কে এর ইউনিট কত হবে বলো? কে এর ইউনিট কত হবে? আর ডিভাইডেড পারবা? তো বাই এন সি এর এর এন এর উপর ডিপেন্ড করে। ভেরি গুড, এন এর উপর ডিপেন্ড করবে। ওই যে তাসিন, ভালো কথা বলছি। কে কত হবে প্রথমে, এইটাও ঠিক ফাইমার কথা। আর ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন হবে। কে হবে আর ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার এন। আবার আর এর ভ্যালু কত বলো তো? আর এর ইউনিট কত? আর মানে হচ্ছে রেট, রেটের ইউনিট কত হবে? ভাইয়া পার সেকেন্ড, মোল মোল পার সেকেন্ড ভাইয়া, পার লিটার পার সেকেন্ড। পার সেকেন্ড। আর এম কনসেন্ট্রেশনের ইউনিট কত হবে? কনসেন্ট্রেশনের ইউনিট কত? মোল, মোল পার লিটার। মোল লিটার ইনভার্স ওয়ান। হোল হিসেবে আমরা কাকে রাখছি এখানে? এন। তার মানে কে এর ইউনিট কত হবে তা কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবা? কে এর ইউনিট কত হবে তা কিসের উপর অর্ডার ডিপেন্ড অফ করে? রিয়াকশন, অর্ডার অফ অর্ডারের রিয়াকশন উপর ডিপেন্ড করে, হ্যাঁ, অর্ডারের উপর ডিপেন্ড করে, রাইট। অর্ডার অফ রিয়াকশন না, এখানে অর্ডার অফ রিয়াক্টেন্ট কোনটা বসাবো? ভাই, সরি ভাই, রিয়াকটেন্ট হবে। নো, এখানে আমরা, আচ্ছা এবার তুমি আমারে বলো যে হার ধ্রুবকটা কি আমরা রিয়াক্টেন্টের জন্য আনছি না সম্পূর্ণ ইকুয়েশনের জন্য আনছি? এই যে সম্পূর্ণ হার ধ্রুবক, ইকুয়েশন তাহলে সম্পূর্ণটা। ইকুয়েশনের জন্য আছে, তার মানে এখানে আমরা একটা কথা লিখে রাখতে পারি, সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই। ওয়াই। তার মানে এই যে যখন আমরা রেট কনস্ট্যান্টের ইকুয়েশন বের মানে ইউনিট বের করব, তখন এখানে আমরা কি এক্স বসাবো না ওয়াই বসাবো, নাকি দুটো যোগ করে বসাবো? দুটো যোগ করে ভাই। তার মানে আমি এখানে বলতে পারি এন ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কনক্লুশন হচ্ছে রেট কনস্ট্যান্ট সবসময় রিয়াকশনের জন্য বের করা হয়, কারো রেসপেক্টে বের করা হয় না। তো এখানে দুইটা যোগ করে তারপর আমরা বের করব। তাহলে যদি এখানে অর্ডার, আমরা এটা একটু কমপ্লিট করি, যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে ইউনিট কি হবে বলো তো? এন এর ভ্যালু ওয়ান হলে ইউনিট কত হবে? আচ্ছা, অর্ডার তো ইউনিট জিরো হবে হইতে পারে, আমরা জিরো থেকে শুরু করি, এন এর ভ্যালু জিরো হইতে পারে। জিরো হইলে অর্ডার কত হবে? মোল পার লিটার পার সেকেন্ড। হ্যাঁ, এন এর ভ্যালু হলে মোল লিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স ওয়ান। এরপরে যদি এন ইজ ইকুয়াল টু ওয়ান হয় তখন কি হবে? পার সেকেন্ড আমি দিব। শিওর, পার সেকেন্ড। এন ইজ ইকুয়াল টু ওয়ান হলে মোল কাটা লিটার, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, পার সেকেন্ড। তারপরে এন ইজ ইকুয়াল টু টু হইলে? টু হইলে ভাইয়া একটু হইলে কি হবে, এটা পার বের করা সম্ভব। লিটার, হ্যাঁ, মোল ইনভার্স ওয়ান হবে, রাইট, ভেরি গুড। মোল ইনভার্স ওয়ান হবে, তারপরে লিটার আর সেকেন্ড, লিটার, আর এখানে হয়ে যাবে সেকেন্ড ইনভার্স ওয়ান, মানে এই যে লিটার এরকম সেকেন্ড হবে। পার মোল। লিটার জি ভাই। সেকেন্ড পার মোল, এই তো। থ্রি দিয়েও তোমরা বের করতে পারবা। এইবার আমি তোমাকে যদি এরকম একটা ম্যাথ দেই, যে আর ইজ ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ কে টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার ওয়াই, আর আমি বলে দিছি যে এখানে কে ইজ ইকুয়াল টু 0.05, 0.05 mole inverse 1 liter second inverse 1, concentration of A is equal to 0.02 concentration of B হলে R is equal to 1। এটা করতে পারবা? দেখো তো জি ভাইয়া পারবো। কিভাবে করবে বলো তো, এখানে জিনিসটা ভাইয়া কেমনে আমি করবো? কে এর মান দেখে আগে ভাইয়া তোমার এন এর মানটা বের করব, যেহেতু একক মোল ইনভার্স ওয়ান, এল এস ইনভার্স ওয়ান আছে, তাহলে এটা দুই, এন দুই, এন হ্যাঁ, দুই ওইভাবে বসিয়ে এ এর মান আছে, এক্স এর মানটা জাস্ট নাই, ওয়াই এর মান আছে, ভেরি বের গুড। ওয়াই করে এর মান ফেলবো। নেই। তার মানে বুঝতে পারছো যে তোমাদের এই রেট কনস্ট্যান্টের ইউনিট একটা খুবই সিগনিফিকেন্ট জিনিস, খুবই সিগনিফিকেন্ট একটা জিনিস। কারণ কি, এটা দেখে তুমি কি বের করতে পারবে বলো তো? এক্স ওয়াই বের করতে পারবে না এন বের করতে পারবে? এন ভাইয়া।
এন বের এন। করতে পারবা। এইখানে আমার একটা ভ্যালু দেওয়া আছে 2, তার মানে ওয়াই কত হবে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা এটা দেখে বুঝতেছি এটা কোন অর্ডারের রিয়াকশন হবে, সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার। আর এখানে 2 যেহেতু অলরেডি দেওয়া আছে, তাহলে ওয়াই এর ভ্যালু অবশ্যই কত হবে, ওয়াই এর ভ্যালু কত হবে, কত হবে, জিরো। ওয়াই এর ভ্যালু হবে 0, কারণ কি 2 + 0 করলেই 2 পাওয়া সম্ভব। তার মানে এরপরে তুমি এই সূত্রের মধ্যে ভ্যালু গুলো বসাই দিলেই রেজাল্ট বের করতে পারবা। তার মানে আমাদের কে এর ইউনিটটা সতর্ক থাকা লাগবে, যাতে ম্যাথের মধ্যে আমরা বুঝতে পারি যে কি করা লাগে কি না করা লাগে। ও আরো একটা কথা বলা বাকি, সেটা হচ্ছে এভারেজ আর আর ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস আর এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবা? এভারেজ রেট অফ ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, নামটা আজকে প্রথম শুনলাম ভাই, ইনস্ট্যান্টেনিয়াস। ও ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে তাৎক্ষণিক, এর মানে হচ্ছে ও আচ্ছা। তাৎক্ষণিক। একটা বলছি তোমার গড়, একটা হচ্ছে গড় রেট অফ রিয়াকশন আর একটা হচ্ছে তাৎক্ষণিক রেট অফ রিয়াকশন, দুটার মধ্যে পার্থক্য করতে পারবা? এই দুইটা জিনিস তো একই না ভাই? দুইটা আসলে একই না। আমরা ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কখনোই মেজার করতে পারি না। আমরা কোনটা মেজার করতে পারি? গড়টা ভাই, গড় অ্যাভারেজ। বের করতে পারি, এভারেজ বের করতে পারি। ইনস্ট্যান্ট কি তাহলে একেবারে বের করা সম্ভব না? তাৎক্ষণিক মানে কি বোঝায় বলতো, আর গড় মানে কি বোঝায়? গড় রেট অফ তাৎক্ষণিক রিয়াকশন মানে দিয়ে কি, যে কোনো একটা হ্যাঁ সময়ের মানে হচ্ছে আমি একবারে। চাইতেছি কি এই মুহূর্তে আমার রিয়াকশনের রেট কত, এই মুহূর্ত মানে এই মুহূর্ত জাস্ট এই মোমেন্টে। আর গড় মানে কি বোঝায়, আমি 5 মিনিট আগে দেখছি 5 মিনিট পরে দেখলাম, এই 5 মিনিটে আমার রেট কতখানি চেঞ্জ হলো, এটা হচ্ছে কি আমার এভারেজ রেট অফ রিয়াকশন। জি ভাই। এভারেজ রেট অফ রিয়াকশন, তাহলে এটার মধ্যে ডিফারেন্সটা কি মানে দেখেন। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখো একটু খেয়াল করো, আগের দিন জিনিসটা বলা হয়নি পরে মনে করো। এখানে যখন আমরা রিয়াক্টেন্টের রেসপেক্টে রেট অফ রিয়াকশন বের করছি, তখন আমরা কি করছিলাম দেখো তো, y2 - y1 x2 - x1 করছি না? এখানে একটা টাইম পিরিয়ডের মধ্যে কি করছি যে ডেল টি সেকেন্ড, এটা কত সেকেন্ড হইতে পারে বলো তো? ডেল টি সেকেন্ডটা 5 মিনিট 5 সেকেন্ড হইতে পারে, অথবা 50 সেকেন্ড হইতে পারে, অথবা 300 সেকেন্ড হইতে পারে, এরকম হইতে পারে না? এটা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। বাট আমরা কখনোই 5 সেকেন্ডে করতে পারবো না, আমরা কমপক্ষে কত 1 মিনিট 2 মিনিট এই সময়ের মধ্যে করি। 5 সেকেন্ডে করতে পারি তোমার মেশিন টেশিন ভালো থাকলে তাইলে। বাট ইনস্ট্যান্ট মানে কি 5 সেকেন্ডও বোঝায়? ইনস্ট্যান্ট মানে কি বোঝায়, ইনস্ট্যান্ট মানে কি বুঝাবে? ইনস্ট্যান্ট মানে ভাই তৎক্ষণাৎ, যেই সেকেন্ডের থেকে হিসাব তৎক্ষণাৎ। করবো ওই আর তোমরা তখন যেহেতু দেখবো। ক্যালকুলাস করছো, তাহলে এই তৎক্ষণাৎ বা ইনস্ট্যান্ট কোনো কিছু কি দিয়ে বের করা যায়? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দিয়ে বের করা যায়। তার মানে আমরা এই যে যে মাইনাস যখন আমরা ডেল সি বাই ডেল টি লিখি, ডেল সি বাই ডেল টি লেখা মানে কোন রেট অফ রিয়াকশন বলো তো? তাৎক্ষণিকটা ভাই। এভারেজ নো, ডেল সি ডেল্টা, সরি সরি ভাই, ডেল সি ডেল্টা এভারেজ, হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে এভারেজ। হ্যাঁ, আর এভারেজ থেকে আমরা একটা গ্রাফ প্লট করতে পারবো, জি গ্রাফ ভাই। গ্রাফ প্লট করবো। আর এই গ্রাফের যখন আমরা একটা স্লোপ নিব, তখন এটারে আমরা কি বলতে পারবো? তাৎক্ষণিকটা ভাই। বুঝতে পারছো? আমি ধরো একটা পয়েন্ট নিছি, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট আমি একটা স্লোপ বের করতে পারবো। ওই স্লোপ হবে আমার ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। তখন এটা আমরা কিভাবে লিখবো দেখো তো, এই যে এখানে এই যে যে সবুজ মার্ক করলাম, এটা কি আমাদের এটা তাহলে ইনস্ট্যান্ট? তাৎক্ষণিক। হ্যাঁ, আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের, অ্যাভারেজ। হুম, তাহলে আমরা এভারেজ বের করতে পারি না ইনস্ট্যান্ট বের করতে পারি? দুটাই পারি ভাই। ও আচ্ছা, অ্যাভারেজ পারি ভাই। এভারেজ পারি, আর এভারেজ থেকে গ্রাফ আকার পরে ইনস্ট্যান্টটা পারি। ইনস্ট্যান্টটা বের করতে পারি। এই তো, এই জিনিস ছিল। না, এরপরে আমাদের কিছু সহজ সহজ জিনিস আছে, টাইপস অফ রিয়াকশন। টাইপস অফ রিয়াকশনের মধ্যে এগুলো তোমরা জানো মোটামুটি। ভাই সম্মুখ বিক্রিয়া, সংশ্লেষণ।
ওইগুলা নাই, অত কিছু ওইগুলা এখানে নাই এই পড়াশোনার মধ্যে। একমুখী বিক্রিয়া কাকে বলে? যে যে বিক্রিয়া বিক্রিয়া শুধু শুধু সামনের উৎপাদ দিকে তৈরি যায়, করে, উৎপাদ যে থেকে আর বিক্রিয়া শুধু বিক্রিয়া উৎপাদ উঠে তৈরি আসতে হয়, পারে। হ্যাঁ, তাকে হচ্ছে সম্মুখ বিক্রিয়া বলে। এখানে একটা আসলে কথা আছে কি জানো, কোনো বিক্রিয়াই না 100% কি হয় না, কোনো বিক্রিয়াই 100% কি না, উভমুখী বিক্রিয়া হয় না। না না, কোনো বিক্রিয়াই 100% একমুখী হয় না। তাসিন শুনতেছো? কেন ভাই? একমুখী তো হয় ভাই জি ভাই। বেশিরভাগ, উভমুখী হয় না নাকি? না, কোনো বিক্রিয়াই না 100% একমুখী হয় না। মানে হচ্ছে তোমার টোটাল জিনিসটা প্রোডাক্ট হবে আর প্রোডাক্ট থেকে কিছু ফর্ম হবে না, এটা সম্ভব না। যদি তোমার 0.001% হয়, সেইটাও কি হবে, উভমুখী হবে। বাট আমরা জিনিসটা এইভাবে বলতে পারি যে উভমুখী বিক্রিয়ার রেট অনেক কি হয়, অনেক অল্প হয়। উভমুখী বিক্রিয়ার রেট অনেক অল্প হয়, মানে খুবই খুবই সামান্য হয়। এজন্য এটাকে আমরা কি বলি, একমুখী বিক্রিয়া। একমুখী। বুঝছো? তাহলে একমুখী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় সম্মুখ সমস্ত বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হবে। আর যদি অন্যভাবে ফিল করতে চাই, সেটা হচ্ছে এরকম, যে বিক্রিয়ায় সম্পূর্ণ একমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া, আচ্ছা সম্মুখমুখী আর পশ্চাৎমুখী এই দুটার পার্থক্য করতে পারো? সম্মুখমুখী মানে কি? ভাই সম্মুখমুখী মানে হলো বিক্রিয়া থেকে উৎপাদ, হ্যাঁ, আর মানে রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট পশ্চাৎমুখী বলো। হলো বিক্রিয়া। সম্মুখমুখী মানে হচ্ছে আর থেকে পিতে যাবে, এটা হচ্ছে আমার কি, সম্মুখ, তাই না? এটা হচ্ছে সম্মুখ বা ফরওয়ার্ড। আর আরেকটা হচ্ছে কি, পি থেকে আরে যাবে, এটা হচ্ছে আমার পশ্চাৎ বা ব্যাকওয়ার্ড। আমার একমুখী বিক্রিয়াতে কি হয়, ফরওয়ার্ড বেশি থাকে না ব্যাকওয়ার্ড বেশি থাকে? এক একমুখী বিক্রিয়াতে ফরওয়ার্ড রিয়াকশনের রেট এত বেশি থাকে যে ব্যাকওয়ার্ডটা খুবই নেগলিজিবল হয়, আর এই জন্যই কি আমরা একমুখী বিক্রিয়া বলি। এখানে একটা রিয়াকশন দেখা আছে, এটা একটা এক্সাম্পল, এগুলো থেকে খুব বেশি আসে না। এই বিক্রিয়ার সম্পূর্ণতা মানে কি বলতো? বিক্রিয়ার সম্পূর্ণতা মানে বোঝায় এখানে সম্পূর্ণ রিয়াক্টেন্টটা প্রোডাক্টে পরিণত হবে, এজন্য এই বিক্রিয়াটা সম্পূর্ণ হবে। আর গিভস ফ্রি এনার্জির আইডিয়া তোমাদের নাই, তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট এমসিকিউতে এটা আসতে পারে যে গিভস ফ্রি এনার্জি ডেল জি এটার ভ্যালু লেস দেন জিরো হবে। গিভস ফ্রি এনার্জি কি? গিভস ফ্রি এনার্জি খুবই বড় একটা টার্ম, এগুলা নিয়ে আসলে প্রশ্ন করে কোনো লাভ নাই। যদি চাও জানতে চাও ইউটিউবে সার্চ দিয়ে করতে পারবে, এটা অনেক বড়, এটা তোমাদের কোনো ফিজিক্স টিজিক্স কিছুতেই লাগবে না এই ইন্টার পর্যন্ত, পরে যখন লাগবে তখন করতে পারবে। গিভস ফ্রি এনার্জি বা কোন লেস দেন চ্যাপ্টার জিরো আন্ডারে হবে। ছিল এটা? এটা এই ফোর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আন্ডারেই ছিল। এই যে যে চ্যাপ্টার পড়তেছে এই চ্যাপ্টারের আন্ডারে ছিল, লাস্টে একটা পার্ট আছে ওইখানে লাগে। উভমুখী বিক্রিয়া কি বলতো? যে বিক্রিয়া কি সামনের দিকেও হবে, ফরওয়ার্ডেও হবে, ব্যাকওয়ার্ডেও হবে, আর দুই দিক থেকেই কি একটা মিনিমাম মিনিমাম মাত্রায় হবে, যে একদিকে অনেক বেশি একদিকে কম বা দুই দিকেই হবে। এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। এখানে কিছু এক্সাম্পল আছে এই চ্যাপ্টারের, এই যে এই তিনটা এক্সাম্পল খুবই বারবার লাগে এখানে, যে তিনটা এক্সাম্পল আছে টেম্পারেচার সহ 450 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমরা 9-10 থেকে পড়ে আসতেছে। উভমুখী বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, বিক্রিয়াটা অসম্পূর্ণ থাকে, এটা কেন বুঝতে পারো? বারবার এই পাশ ওই পাশ করতে থাকে। হ্যাঁ, বারবার এই পাশ ওই পাশ করতে থাকে, আর এই পাশ ওই পাশ করতে থাকতে থাকতে একসময় কিসে পৌঁছে যায় জানো, এই জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছে এক যায়। আর এই পাশ ওই পাশ করতে করতে একসময় সাম্যাবস্থায় পৌঁছে যায়, যেহেতু দিবেন। এটা। আর উভমুখী বিক্রিয়া ডেল জি হয়ে যায় জিরো। বিক্রিয়া উভয় দিক থেকে শুরু হতে পারে, তার মানে কি, তুমি এই প্রত্যেকটা বিক্রিয়া ঘুরায় লিখতে পারো, তাই না? মানে তুমি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দিলে কি পাবা, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড দিলে কি পাবা, ক্যালসিয়াম কার্বনেট। তার মানে তুমি কার্বন। বিক্রিয়াটা, হ্যাঁ, মানে বুঝতেছো, বিক্রিয়া এই পাশ থেকেও চিন্তা করতে পারো, এই পাশ থেকেও চিন্তা করতে পারো, যে দিক থেকে ইচ্ছে ওই দিক থেকে শুরু করতে পারো। এইবার আমার প্রশ্ন হচ্ছে, একমুখী বিক্রিয়া কি কখনো সাম্যাবস্থা অর্জন করা সম্ভব? সাম্যাবস্থা মানে কি, ইকুইলিব্রিয়াম। একমুখী বিক্রিয়ায় কি ইকুইলিব্রিয়াম পাওয়া সম্ভব কিনা? না ভাইয়া। তাসিন, পাওয়া সম্ভব? না। হ্যাঁ, একমুখী বিক্রিয়া পাওয়া সম্ভব না, বাট উভমুখী বিক্রিয়ায় ইকুইলিব্রিয়াম পাওয়া সম্ভব। ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে একমুখী ও উভমুখী বিক্রিয়ার পারস্পরিক রূপান্তর। মানে হচ্ছে উভমুখী বিক্রিয়াকে তুমি কিভাবে একমুখী করতে পারো, একটা উভমুখী বিক্রিয়াকে কিভাবে তুমি একমুখী করতে পারো। প্রথম একটা ওয়ে হচ্ছে কি, খোলা পাত্রে বিক্রিয়া পরিচালনা করা। খোলা পাত্রে বিক্রিয়া পরিচালনা করলে কি হবে দেখো, এই যে ধরো এটা উভমুখী বিক্রিয়া কেন ছিল ক্যালসিয়াম কার্বনেটের, এটা বলো তো, এটা বদ্ধ পাত্রে করা হয়েছে। যদি খোলা পাত্রে করো, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি হবে,
বের হয়ে চলে যাবে। আর তখন সেটা উন্মুখী থাকবে? না ভাই। থাকবে না। তার মানে আমি যদি একটা বিক্রিয়াকে খোলা পাত্রে পরিচালনা করি তাহলে সেটাকে একমুখীতে পরিণত করা যায়। এরপরে আরেকটা ওয়ে হচ্ছে অধঃক্ষেপণ করা, মানে হচ্ছে এই বিক্রিয়াটা দেখো তো তোমার পরিচিত কিনা। এই যে এই বিক্রিয়াটা, এই যে এই বিক্রিয়াটা তোমাদের পরিচিত কিনা খেয়াল করো তো। এই বিক্রিয়াটা 9-10-এও ছিল। সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার প্রোডাক্ট কি পাওয়া যায়? AgCl পাওয়া যায় আর NaNO3 পাওয়া যায়। যেহেতু এই AgCl-টা প্রিসিপিটেট তৈরি করে, আর প্রিসিপিটেট তৈরি করা মানে কি, এটা ব্যাকআউট রিঅ্যাকশন কি কখনো যাবে? যে জিনিসটা তলানি পড়ে গেছে ওটা কি আর কখনো বিক্রিয়া করে ব্যাক করবে? না ভাই। ব্যাক করা সম্ভব না। এজন্যই বলছি আমি যদি একটা বিক্রিয়া করি যেটা অধঃক্ষেপণ করে, সেইটাকেও আর একমুখী করা সম্ভব, সেটাকে আর উভমুখী করা সম্ভব না। রাসায়নিক বা যান্ত্রিক ভাবে উৎপাদের পৃথকীকরণ। উৎপাদের পৃথকীকরণ মানে কি বলো? উৎপাদের পৃথকীকরণ কথাটার মানে কি? মানে হচ্ছে এই যে আমার একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই বাম এইটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডের নাম কি বলো? নাম কি এদের? একটা হলো এটা কি? অ্যাসিড, আরেকটা হলো ক্ষার, মানে নট হ্যাঁ একটা গ্রুপের কথা হচ্ছে বলতেছে আর কি। অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, আর এটা কি? ইথানল। ইথানল। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড আর ইথানল। ইথানোয়িক আর ইথানলের ভিতরে এই যে একটা কম্পাউন্ড তৈরি হলো ইথাইল ইথানয়েড। এই যে আর এখানে কি তৈরি হইলো? ওয়াটার। ওয়াটার তৈরি হলো। এখন আমি যদি ওয়াটারটাকে সরাই নিলে এটা কি আর ব্যাকওয়ার্ড হইতে পারবে? ওয়াটারকে সরাই নিলে এটা কি আর ব্যাকওয়ার্ড হওয়া সম্ভব? এইটাই বলছে, আমি যদি এই বিক্রিয়া থেকে যে কোনো একটা না ভাই। উৎপাদ সরাই নেই তাহলে পরে আর এটাকে ব্যাকওয়ার্ডে নেওয়া সম্ভব হবে না বা উন্মুখী করা সম্ভব হবে না। তাহলে ওয়াটার শোষণ করে এমন একটা কম্পাউন্ডকে বা রিএজেন্টকে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট, অথবা বাংলায় কি বলা হয়? শুষ্ককরণ। না, নিরোধক। বাংলায় সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। তো সালফিউরিক অ্যাসিড যদি আমি এখানে ইউজ করি, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তখন সেই H2SO4 কে কি করবে? শোষণ করে নেবে। আর শোষণ করে নিলে এই বিক্রিয়া কখনোই আর ব্যাকওয়ার্ডে যাইতে পারবে না। এই তো। তার মানে এই তিন ভাবে হচ্ছে আমাদের এই উন্মুখীকে একমুখী করা যায়। এখন একটা প্রশ্ন করতে পারো, যান্ত্রিক ভাবে উৎপাদের পৃথকীকরণ বলতে কি বোঝায়? তাই না? যান্ত্রিক ভাবে উৎপাদের পৃথকীকরণ বলতে কি বোঝায়? ধরো এখানে ওয়াটার তৈরি হয় না, অন্য একটা কম্পাউন্ড এক্স তৈরি হয়েছে আর ওয়াই তৈরি হয়েছে। আমি মেশিন দিয়ে হোক অথবা ঢেলে হোক বা যে কোনো একটা ভাবে আমি এক্স কে আলাদা করলাম বা ওয়াই কে আলাদা করলাম কোনো কেমিক্যাল ছাড়া, তখন এটাকে কি বলা হবে? যান্ত্রিক ভাবে উৎপাদের পৃথকীকরণ। এই তিনটে হচ্ছে আমাদের ওয়ে, যে একমুখীকে উন্মুখীতে রূপান্তর করা যায় কিভাবে। এইবার আমরা পড়বো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তার আগে তোমাদের কথাগুলা কমপ্লিট করি, কিছু তোমাদের এতটুকু সময় যা পড়াইলাম। অর্ডার অফ রিয়াকশন নিয়ে তোমাদের এখন কি বুঝলা বলো। তাসিন, তুমি একটু বলো অর্ডার অফ রিয়াকশন বুঝছো বা অর্ডার কি? হোয়াট ইজ অর্ডার? কাসিম মাইক কল। অর্ডার নিয়ে কি জানো, বলো কি বুঝছো অর্ডার নিয়ে, বা অর্ডারের সাথে রেটের সম্পর্ক কি? হ্যালো। হ্যাঁ বলো, অর্ডারের সাথে অর্ডার। রেটের সম্পর্ক কি বুঝলো? অর্ডারের সাথে রেটের সম্পর্ক সমানুপাতিক ভাইয়া। সমানুপাতিক তো বুঝলাম, বাট জিনিসটা কি অর্ডার? তোমার আমি আমি তোমার বললাম যে অর্ডার বুঝাই দাও, অর্ডার জিনিসটা কি তুমি আমার এক বাক্যে দুই বাক্যে তিন বাক্যে বুঝাও।
হ্যাঁ, তুমি জিজ্ঞেস করে আমি বলি, মানে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করো, মানে কিভাবে বলবো এটা আমি। ও ভাইয়া কিভাবে বলবো বুঝতেছো বিক্রিয়াকে না? আর কি কতটুকু কে কতটুকু প্রভাব করতেছে, প্রভাব বিস্তার করতেছে কোন বিক্রিয়ার কি কতটুকু। হ্যাঁ, এটা বলতে পারো যে প্রভাব। তাহলে একটা কথা দিয়েই জিনিসটা শেষ করা যায়, সেটা কি? মানে ইম্প্যাক্ট। এটা বিক্রিয়া দিয়ে আসলে বলতে পারবো। হ্যাঁ, বাংলা ইম্প্যাক্টটা কিভাবে আসলে বলবো? কার উপরে বলো তো? বুঝছি, আচ্ছা বুঝতে সমস্যা নেই, তুমি কতটুকু বুঝছো তাইলে হবে। ইম্প্যাক্টটা আসলে কার উপর রাখবে? ইম্প্যাক্টটা কার উপর রাখবে? উৎপাদ প্রোডাক্ট তৈরিতে। হুম, রেটের উপর। হ্যাঁ, প্রোডাক্ট রেটের উপর বা প্রোডাক্ট তৈরিতে। আর ইম্প্যাক্টটা কে রাখবে? ইম্প্যাক্টটা কে রাখবে আর কার উপর রাখবে? রিয়াক্টেন্ট। কার উপর রাখবে? হ্যাঁ, রিয়াকশন। ইম্প্যাক্টটা রাখবে হচ্ছে রিয়াক্টেন্ট। তার মানে কি রিয়াক্টেন্ট, আমাদের রিয়াক্টেন্ট ইম্প্যাক্ট রাখবে রেট অফ রিয়াকশনের উপর। আর এই ইম্প্যাক্টের লেভেলটা কেমন হবে সেটাকে আমরা কি বলি? অর্ডার। অর্ডার। এটাকে আমরা বলি হচ্ছে অর্ডার। এই তো। আর অর্ডার 1 2 3 4 হইতে পারে, সেখান থেকে আমরা পাই কি? অর্ডারের থেকে আমরা একটা নতুন জিনিস পাই, সেটা কি বলতো? আর কে? কে মানে কি? হার ধ্রুবক। তাহলে কালকে থেকে যা যা শিখলাম, প্রথম থেকে যদি টপিক গুলা বলি এরকম ছিল, এইগুলা নিজেরা খাতায় লিখে নিজেরা বোঝার চেষ্টা করবা, বুঝতেছো কিনা? তো ছিল হচ্ছে রেট। রেটের পরে কি পড়ছে বলো তো? রেট অফ রিয়াকশন। রিয়াকশন। এরপরে পড়ছো কি? রেট অফ প্রোডাকশন প্রোডাক্ট। প্রোডাক্ট। বা ডিসোসিয়েশন। 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 এরপরে পড়লা কি? অর্ডার। অর্ডার অফ অর্ডার এবার আবার তিন কয় জায়গা ধরনের? ছিল, এই রেট তো অফ রেট অফ রিয়াকশন। ও আচ্ছা, রিয়াকশন। দুইটা একসাথে বলছি। হ্যাঁ, জি ভাই একসাথে। এরপরে অর্ডার আবার দুই ধরনের। কি বলতো? অর্ডার কি কি দুই ধরনের? একটা হচ্ছে ওভারঅল, আর একটা কি ডাব্লিউআরটি, মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু কি? উইথ ভাই রেসপেক্ট টু মানে রিয়াক্টেন্ট। একটা হলো একটা হইলো ওভারঅল সবগুলো যোগ করলে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা রিয়াক্টেন্টের রেসপেক্টে। আর এরপরে আর একটা জিনিস পড়তো, সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। এই তো, এতক্ষণ পর্যন্ত বা রেট রিলেটেড এর চেয়ে বেশি টপিক আর নাই। হ্যাঁ, এগুলোই, আর কিছু নাই। তো এই জিনিসগুলা লিখবা, দেখার পরে নিজেরা খেয়াল খেয়াল করবে যে নিজেরা বুঝতেছো কি। এই তো, এরপরে আমাদের নতুন টপিক শুরু হবে হচ্ছে